বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, জুলাই অভ্যুত্থানের 1 বছর পূরণ হলো গতকাল এবং ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন গতকাল। এবং তারপরে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন খুব দ্রুতই তিনি চিঠি পাঠাবেন নির্বাচন কমিশনে যেন নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করে। এর বাইরে সরকারের যে সাফল্য গাথা সেটা তিনি উচ্চারণ করেছেন। তার মধ্যে সংস্কারের যথেষ্ট অগ্রগতির কথা বলেছেন, অনেক সংস্কার হয়েছে সেটা বলেছেন। তিনি বলেছেন যে বিচার কার্যে অর্থাৎ স্বৈর সরকারের সময়, ফ্যাসিবাদী সরকারের সময় যারা নানা অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের যে বিচার কার্য সেখানটা তো যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, অর্থনীতি ভীষণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সব মিলিয়ে তিনি ভোটটাকে ইতিহাসে সেরা ভোট হিসাবে করতে চান বলে জানিয়েছেন এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে বাচ্চা কাচ্চা সহ যাবার কথাও বলেছেন। সার্বিক এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন অর্থনীতিবিদ, একজন রাষ্ট্রবিজ্ঞানী, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন, এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং একটি বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সো আপনারা জুলাই ঘোষণা শুনেছেন, সনদ ঘোষণার অপেক্ষায় এবং প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। আমি মূলত এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রতিক্রিয়া শুনতে চাই। ডক্টর জামাল উদ্দিন প্রথমে। ওনাকে প্রথমে দেন, পলিটিক্যাল সায়েন্টিস্টকে। আমি সাধারণত বাদিক থেকে শুরু করি, সেই জন্য শুরু করলাম যেহেতু উনি বলছেন। ডক্টর রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসাবে সঙ্গতভাবেই এই ইশারাটা আসাই স্বাভাবিক। রাজনীতিকে ফলো করে অর্থনীতি, সুতরাং রাজনীতির পরেই অর্থনীতি আলোচিত হওয়া সঙ্গত। আমরা দেখেছি যে আসলে আজকের এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন। আজকে জুলাই সনদ ঘোষিত হয়েছে এবং এই একই সাথে জুলাই ঘোষণা সনদ আলাদাভাবে ঘোষিত হয়েছে এবং একই সাথে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জন্য গোটা জাতি অপেক্ষমান ছিল, নির্বাচনের মোটামুটি একটি তারিখ বা সময়সীমা ঘোষিত হয়েছে। এই প্রেক্ষাপটে এটা আমাদের বলতে হবে যে 24 গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য নিরসন। প্রাথমিকভাবে বৈষম্য নিরসনের জন্য ছাত্ররা যে আন্দোলনটি শুরু করেছিল সেই আন্দোলনটি পর্যায়ক্রমে কৌশলে অবশেষে একটি গণতান্ত্রিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে। সঙ্গতভাবেই গণ অভ্যুত্থান জনগণের শাসন ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশ একটি নির্বাচনমুখী, একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, স্বচ্ছ, সুন্দর একটি নির্বাচন ব্যবস্থার দিকে যাবে, এটাই ওই গণ অভ্যুত্থানের আলটিমেট উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। যদিও প্রাথমিকভাবে বৈষম্যের কথা বলা হয়েছে এবং বৈষম্য একটা গোটা এই যে কার্য ব্যবস্থা, ছাত্রনেতাদের ঘোষণা এবং বিভিন্নভাবে জনগণের আশা আকাঙ্ক্ষার মধ্যে বৈষম্য নিরসন একটা মোদ্দা কথা, একটা কমন স্লোগান হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, কমন দাবি, কমন লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করে কথাগুলো আমাদের বলতে হবে। এই বৈষম্য নিরসনের জন্য প্রাথমিকভাবে সংস্কারের কথা বলা হয়েছে। 3টি দায়িত্বের কথা প্রধান উপদেষ্টা উল্লেখ করলেন: সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার কার্যক্রমের
প্রধান এবং প্রধান দ্রষ্টব্য বা প্রধান বিষয় হচ্ছে রাজনৈতিক সংস্কার। রাজনৈতিক সংস্কার নির্ভর করে সাংবিধানিক সংস্কারের উপরে। সংবিধান সংশোধনের জন্য এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সেক্টর, বিভিন্ন ক্ষেত্রে এই ৫৪ বছরের যে আবর্জনা, ৫৪ বছরের যে অন্যায়, অপকর্ম এবং অনিয়মকে দূর করার জন্য আপনারা জানেন যে ১১টি কমিশন গঠন করা হয়েছিল এবং এই কমিশনগুলোর মধ্য থেকে ৬টা কমিশনের বিষয়াবলীকে মৌলিক মনে করে বা মূল বিষয় মনে করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন মোটামুটিভাবে একটা ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করেছে। এটা একটা বড় ধরনের অর্জন এবং এই নির্বাচনটি যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি ছাত্র, শিক্ষক, শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ সকলেরই একটি লক্ষ্যবস্তুতে উপনীত হয়েছে। এই সংস্কারগুলো যথার্থভাবেই বলা হয়েছে যে আশুক কর্তব্য বা এই অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো সংস্কার সাধন করতে পারে তার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, এবং সেই সাথে মধ্যমেয়াদী কিছু সংস্কারের কথা আমরা বলতে পারি যেগুলো গণ আকাঙ্ক্ষা বা গণদাবি হিসাবে প্রতিভাত হয়েছে এবং আরও বিষয়গুলো ২ বছরের মধ্যে সরকার করবে এই ধরনের একটি প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো বা ওই জাতীয় ঐক্যমত্য কমিশন এ ধরনের সময়সীমা নির্ধারণ করছে। নির্বাচন হয়ে গেলে এই দায়িত্ব বর্তাবে নির্বাচিত সরকারের স্কন্ধে এবং তারা এই নির্বাচন উতরিয়ে গেলে তারা তাদের প্রক্রিয়া মতো তাদের কর্মসূচি অনুযায়ী এই নির্বাচনটির মাধ্যমে গণ ঐক্য অর্জন করবেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে ২ বছরের সময়সীমার কথা বলা হলো, আপনারা লক্ষ্য করেছেন যে কতিপয় রাজনৈতিক দল এর সাথে ভিন্ন মত পোষণ করেছে। তারা এটাকে একটি আইনি গুরুত্ব দিতে চেয়েছে। অপরদিকে বিএনপি বলেছে যে এটা তো এত প্রতিশ্রুতির, রাষ্ট্রিক প্রতিশ্রুতির মতো, এটি সার্বভৌমত্বের মতো একটি বিষয়, সুতরাং এটি নিয়ে আর এই যে আইনি ঘোষণার মতো বিষয় না ভেবে এটাকে জাতীয় ঐক্যমত্যের প্রতীক বা আমাদের জাতীয় প্রতিশ্রুতিভাবে গ্রহণ করা উচিত। সে বিষয়ে নাগরিক সাধারণ অবশ্যই আশ্বস্ত হতে পারছেন না। তার কারণ অতীতে আমাদের ইতিহাস ভালো নয়। ১৯৯০ সালের আমাদের গণ অভ্যুত্থানের পরে তৃতীয় ৩টি রাজনৈতিক জোটের মাধ্যমে যে ঘোষণাটি গ্রহণ করা হয়েছিল সেটি আমরা প্রমাণ করতে পারিনি। এখন অনেকের সামনে এটা একটি প্রশ্ন যে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা সুন্দর, এটা আমরা বুঝলাম, কিন্তু পরবর্তীকালে যে রাজনৈতিক সংস্কারগুলো নিশ্চিত হবে এই প্রক্রিয়াটির ব্যাপারে অনেকেরই হয়তো সন্দেহ এবং অবিশ্বাস রয়েছে। প্রফেসর আব্দুল লতিফ বাসুম, আমি আপনার কাছে আবার আসছি ডক্টর জামাল উদ্দিনের কথা শুনে। প্রধান উপদেষ্টা কতগুলো বিষয়ে বলেছেন যে যাতে মনে হয়েছে যে সংস্কারের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অগ্রগতি সাধিত হয়েছে। ওনার কথায় মনে হয়েছে উনি বলতে চেয়েছেন যে বিচার কার্য যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছে। এখন নির্বাচনটাতে এই তৃতীয় কাজটা এখন করতে যাবে। সো সংস্কার এবং বিচারে যদি অগ্রগতি যেরকম হয়েছে, আর নির্বাচনও যদি আবার ওই ধাঁচেই হয় কিনা সেটা আবার কারো মধ্যে প্রশ্ন উঠতে পারে যে একইভাবে সব কিছুকে দেখা হচ্ছে কিনা এবং একই মানের হচ্ছে কিনা, এবং তাহলে যে নির্বাচন উনি আশা করছেন আদৌ সেই নির্বাচন হবে কিনা সেই প্রশ্ন আপনার কাছে থাকলো একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে। এবং একই সঙ্গে আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে, কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এবং যারা সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে একটা ধারণা আছে, তারা কিছু কিছু শর্ত দিয়েছে যে এগুলো না হলে নির্বাচনে আমরা যাব না, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না। সেটা আসলে কিভাবে
আগামী দিনে নিষ্পত্তি হবে। ডক্টর জামাল উদ্দিন, আপনার প্রতিক্রিয়া শুনতে চাই, এবং প্রধান উপদেষ্টা অর্থনীতির কথাও অনেক কেবল। এবং আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও যথেষ্ট অগ্রগতি হয়েছে, সাধারণ মানুষ আসলে সেটা মনে করে কিনা? অর্থনীতি সহ সামগ্রিকভাবে নির্বাচন, রাজনীতি, বক্তৃতায় যা শুনলেন বা জুলাই ঘোষণায় যা দেখলেন, আপনার প্রতিক্রিয়া? ইকোনমিক ইস্যুতে এবং বিশেষ করে খুব জোরের সঙ্গে তিনি বলেছেন, বিশেষ করে ট্যারিফ নেগোসিয়েশন একটা ঐতিহাসিক সাফল্য অর্জন যে করেছে। বিষয়গুলো আপনার আসছে সেটাতে আপনার বক্তৃতা এটা কিন্তু পরিষ্কার না। কারণ হলো আপনার ইকোনমিক ইন্ডিকেটরটা, ইকোনমিক যে কন্ডিশন, সেই কন্ডিশনে যেখানে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা এখনো বার হইতে পারি নাই, বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা এখনো বার হইতে পারি নাই, সেটা যদি বাইর না হইতে পারি তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাও কিন্তু আপনার মানে এখনকার যে এক্সিস্টিং সিচুয়েশন, ইট হ্যাজ নট ইমপ্রুভড সিগনিফিকেন্টলি। আগে একরকম ছিল, এখনও যে একবারে নিরাপদ যে আসেন আপনি বলা মুশকিল আছে। কারণ হলো আপনার এখনকার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এখানে হু ইজ রানিং দি শো এইটা কিন্তু ক্লিয়ার না। এই যে আপনার শোটা চালাচ্ছে কে, দেশের রাষ্ট্র ব্যবস্থাটাকে যে কে চালাচ্ছে সেটা কিন্তু এখনো পরিষ্কার না। কার কথায় চলতেছে? স্বরাষ্ট্রমন্ত্রী বলে একরকম কথা, কাজ হইতেছে আরেক রকম। তারপরে অন্য অন্য জায়গায়ও বিভিন্ন জায়গায় অসমন্বয়তা দেখা যাচ্ছে। তো এগুলাতে ইনস্টিটিউশন আর নট ফাংশনিং। ইনস্টিটিউশনগুলো যেমন আপনার ধরেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারপর ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন, টেলিকম রেগুলেটরি কমিশন, তারপর আদার যে ইনস্টিটিউশনগুলো আছে যারা গেটকিপার হিসেবে কাজ করে, এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, গেটকিপিং এজেন্সি, এরা এইগুলো কিন্তু আপনার ফাংশন করতেছে না। যে কারণে স্টক মার্কেটেও কিন্তু আপনি দেখতেছেন ইজ নট, এখনও কিন্তু নট পারফর্মিং ওয়েল এখনো পর্যন্ত। তারপরে আপনি ধরেন আরও কতগুলো সংস্কারের ইস্যুতে যেগুলো আমি মনে করি যে এটা পলিটিক্যাল সায়েন্টিস্টরা ভালো বলতে পারবে। আমাদের যে ইলেকশন কমিশনের ফাংশনিং, এই ফাংশনিং ঠিক ছিল না, অতীতে তো ছিল না, এটার বিরুদ্ধে মানুষের দ্রোহ আছে। এখনও যে হবে এটার কোনো গ্যারান্টি আমরা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তারপরে আপনাদের পার্লামেন্টারি যে স্ট্যান্ডিং কমিটি, সংবিধানের মূলত চলে একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট চলে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোর ফাংশনিংয়ের উপরে, ওইটা হলো মূল এরিয়া। এবং সেখানে যদি সংসদে কোনো রকমের চেঞ্জ আনতে হয় সেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে যায়, স্ট্যান্ডিং কমিটি চুলচেরা হিসাব করি, তারপর ল মিনিস্ট্রিতে পাঠানোর পরে ওটা যদি ল মিনিস্ট্রি যদি ভেটিং করে, ইন দ্যাট কেস এটা পার্লামেন্টের প্রত্যেকের জন্য কার্যকর হয়। তো সেই ক্ষেত্রে এই কাজটাও কিন্তু আমাদের দেশে কিন্তু এখনও কিন্তু সিউরিটি নাই। এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তারা যে ফাংশনাল হয় নাই এখনও, লাস্ট 53 ইয়ার্সে যে আমাদের 54, 53 যত বছরে বলি, এখানে কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো ফাংশনাল হয় নাই কারণেই আমাদের যে পার্লামেন্টে ওয়েস্টমিনিস্টার কাইন্ড অফ ডেমোক্রেসি যেটা, সেটা কিন্তু ইফেক্টিভলি আমরা এখন এটার বেনিফিট পাই নাই। যেমন ইন্ডিয়া পাইতেছে, ব্রিটেন পাইতেছে, আরো সেই আলোচনা তো আমরা নিশ্চয়ই ভবিষ্যতে করব। এবং যখন পার্লামেন্ট ইলেকশন হয়ে যাবে, রেভিনিউ সিস্টেমের উপরে যে রিফর্ম, সেটার উপরে রিফর্মগুলা এখনো কিন্তু আপনার হ্যাঙ্গিং হয়ে আছে। সেটা হলো যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, একে ফার্স্ট কাজ হলো ডিজিটালাইজ করা। ইনকাম ট্যাক্স, ভিএটি, কাস্টমস, এই তিনটার যদি ডিজিটালাইজ করেন, বাংলাদেশ গভর্নমেন্টের এখনকার যে রেভিনিউ কালেকশন হয় তার থেকে 4 টাইমস রেভিনিউ কালেকশন সম্ভব। আমরা অর্থনীতি সমিতি থেকে এটার উপরে বিকল্প বাজেট যে তৈরি করার এক্সারসাইজ গত 10 বছর থেকে করে এসেছি, এবং সেটাতে আমরা দেখাইছি যে এটা সম্ভব। এবং 4 টাইমস, এখন যে 4 লক্ষ
কত হাজার কোটি টাকা, 5 লক্ষ হাজার কোটি টাকার কাছাকাছি। এটাই যে করে এইটা মিনিমাম 25 লাখ কোটি সম্ভব। 5 লক্ষকে ইভেন 4 টাইমস যদি করেন 20 লক্ষ হাজার কোটি, 5 টাইমস করলে 25 লক্ষ হাজার কোটি, এটা সম্ভব। এবং বাংলাদেশে এখন ট্যাক্স কালেকশন করে আপনার রিটার্ন সাবমিট করে 40-42 লাখের মতন, এদের মধ্যে ট্যাক্সেবল লোক হলো 29 লাখ, কোম্পানি এবং ব্যক্তি সব মিলায়। কিন্তু বাংলাদেশে আমাদের হিসাবে 4 কোটি লোক ট্যাক্স দেওয়ার মতন আছে। এখন দেশের যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা কিন্তু আমরা এটা বাইর করতে পারতেছি না। বাইর করার একমাত্র বুদ্ধি হলো টেকনোলজিকে ইউজ করা এবং সেটাকে ডিজিটালাইজ করা। ডিজিটালাইজ যদি তাহলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে ইনকাম ট্যাক্স, ভিএটি, কাস্টমস যদি ডিজিটালাইজ করেন, তারপরে ব্যাংকিং সিস্টেম যদি ডিজিটালাইজ করেন পুরোটা, তারপরে স্টক মার্কেটে যে আপনার বিগত গভর্নমেন্টের সময় স্টক মার্কেটের যে ডিমিউচুয়ালাইজেশনটা হয়েছে, এটা কিন্তু আপনার একটা প্রপোজাল আমরা অর্থনীতি সমিতি থেকে আমি এই পেপারটা তৈরি করছিলাম, পলিটিক্যাল ইকোনমি অফ স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন। এটা কেন দরকার সেটা তখন মুহিত সাহেবকে দিলাম। মুহিত সাহেব বলে যে হ্যাঁ, আমারও তো মানে সরকারি কর্মচারীরা বুঝাইতে পারতেছে না, তুমি তো এটা ভালো। উনি পড়ছে কিন্তু, পড়ে আমার কয়দিন বাদে একদিন দেখা হয়েছে, তখন উনি বললো যে ইট ইজ ভেরি গুড ডকুমেন্ট। আমাকে স্যার তাহলে প্রসিড হন। এটা করার পরে আপনার দেখা গেল যে ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন এখনো। ওই যে চাইনিজ শেনজেন স্টক এক্সচেঞ্জ কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার হয়েছে এখন। আগে কিন্তু ছিল ফান্ডামেন্টাল ডিফারেন্স হলো স্টক এক্সচেঞ্জে তখন আমাদেরটা চলতেছে, এটা কোঅপারেটিভ সিস্টেমে চলতো। কোঅপারেটিভ সিস্টেম হলোতে সেপারেশন অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বোর্ড, এটার সেপারেশন ছিল না। কোঅপারেটিভ সিস্টেমে এটা নাই। সেটা কিন্তু কর্পোরেট সিস্টেমে কোম্পানি, লিমিটেড কোম্পানি যখন আপনি করবেন, সেই কোম্পানির স্ট্রাকচারে যখন আপনি শেয়ার হোল্ডার ভিত্তিক করবেন, তখন কিন্তু আপনার সেপারেশন করতে হবে। এই সেপারেশনটা হয়েছে। সেপারেশন হওয়ার পরে শেনজেন স্টক এক্সচেঞ্জ এখানে এসে ঢুকছে, কিন্তু ওরা ওদের ইচ্ছে মতন এখনো কাজ করতে পারতেছে না। দিস ইজ দি ফান্ডামেন্টাল প্রবলেম উইথ দি স্টক মার্কেট। সো এই যে এবং এইগুলাকে যদি আপনার কার্যকর করে এই গভর্নমেন্টই সম্ভব, কারণ এদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। ওনারা আমরা তারা আরো কিছু ব্যাংকিং সিস্টেমের যে ডিজিটালাইজেশন, অনলাইন ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেটের যে এটাও ওনারা যাতে। আপনি কি মনে করেন যে এর জন্য তাদের আরো কিছু সময় দরকার? সময় দরকার না, এখন ইট ইজ পসিবল, ইট উইল নট টেক টু মাচ টাইম। ওকে, টু মাচ টাইম নো। এই যে ডিসেম্বর পর্যন্ত, ইভেন ইলেকশন ডিসেম্বর করার আগেও করতে পারে। আপনি এখনো মনে করেন? ইয়েস, ইট ইজ পসিবল। আমাদের এখানে এক্সপার্ট আছে। এখন যদি দরকারি লোকের না নিয়ে যদি আপনি আত্মীয়স্বজন খুঁজেন, তাহলে তো কাজ হবে না, কাজের লোক খুঁজতে হবে। প্রফেসর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে কিছু প্রশ্ন আমার ছিল। কি প্রশ্ন ছিল? মানে একটা ছিল যে অনেকগুলো এই যে জাতীয় সনদের কথা বলা হলো, এবং জাতীয় সনদ নিয়ে এখন পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছে রাজনৈতিক দলগুলো এবং তাদের দলের নানান যে বক্তব্য, সেটা সমাধান করে নির্বাচন, নিঃসন্দেহে সবাই খুব খুশি হবেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। ডক্টর জামাল যেমনটা বলছেন ডিসেম্বরও সম্ভব, অনেকে সেটা মনে করেন। যাই হোক, তারপরও কিন্তু অগ্রগতি যেগুলোর কথা বলা হয়েছে সংস্কারের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে, আপনি কি মনে করেন কিনা সেই অগ্রগতিগুলো আসলেই হয়েছে? এবং যদি না হয়ে থাকে, তাহলে কি নির্বাচনও আসলে সেরকমই কিছু একটা হবে কিনা, বা সেরকম একটা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা, সেটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। মানে বাংলাদেশের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও বলেছেন যে যথেষ্ট অগ্রগতি হয়েছে, ডক্টর জামাল একমত পোষণ করেননি। যে সমাজতত্ত্ব, জনগণের যে মনস্তত্ত্ব, তাতে ডিফারেন্সটা এতটাই তীব্র যে 3 জনের মধ্যে 2 দল। ইনহারেন্টলি বাংলাদেশের রাজনৈতিক যে জনচরিত্র, পিপলস ক্যারেক্টার, এটাই হচ্ছে ঐক্যের বিরোধী। তো আমি
লক্ষ্য করলাম যে দীর্ঘ 1 বছর ধরে সংস্কার কমিশন যে বিষয়াবলী 19টি বিষয়টি তারা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছেন, অর্থাৎ মৌলিক বিষয়। কিন্তু মানে আমার কাছে ছোট গল্পের মতো মনে হয়, শেষ হইয়া হইল না শেষ। অর্থাৎ যা এই যে মানে সনদ 19টি বিষয় বা জাতীয় ঐক্যমত্যের বিষয়ে যে ঐক্যমত্যের কথা বলা হয়েছে, সেটির মধ্যে প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নোট অফ ডিসেন্ট। আরেকটা বিষয়, যদিও বিষয়টা খুব গুরুত্বপূর্ণ নাও করা যেতে পারে, কিন্তু আলোচনার মধ্যে ধরেন এই জুলাই ঘোষণার দাবি প্রধানত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির একটা প্রধান দাবি ছিল, বাকিরা তাদের সঙ্গে একমত হয়েছে, মেনে নিয়েছে। এই এনসিপির নেতাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে আলোচিত নেতাদের অন্তত 5 জন গতকাল সকালে কক্সবাজারে গেছেন। সারা দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা আলোচনা হয়েছে যে তারা সেখানে গিয়ে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। যদিও পিটার হাস আমরা জানি যে আমি খোঁজ নিয়ে জেনেছি তিনি ওয়াশিংটন ডিসিতে আছেন, কিন্তু এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট আলোচনা হয়েছে। হোটেলের সামনে, তারা যে হোটেলে ছিলেন তার সামনে অনেকে গিয়ে বিক্ষোভ করেছেন। আমার প্রশ্ন যে এই নেতারা যারা এই জুলাই ঘোষণা দাবি করলেন, তারা এই অনুষ্ঠানে কেন শেষ পর্যন্ত থাকলেন না? তারা কেন কক্সবাজারে চলে গেলেন? আর সেটাও একটু মানে খুব মুশকিল হচ্ছে যে বিষয়টা হয়তো খুব ছোট, কিন্তু বিষয়টা আলাদা অন্যরকম গুরুত্ব আছে কিনা, তাৎপর্য আছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় না যে বিষয়টি খুব ছোট। তার কারণ আমরা যদি স্টেক হোল্ডার্সের কথা চিন্তা করি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রধান স্টেক হোল্ডার্স। দ্বিতীয় স্টেক হোল্ডার্স পলিটিক্যাল পার্টিস, বিএনপি, তারপরে জামাত বা ইসলামী আন্দোলন বা চরমনের পীর সাহেবের। চতুর্থ স্টেক হোল্ডার্স হচ্ছে এই এনসিপি। এনসিপির গুরুত্বটা এই কারণে যে তারা এই গণ আন্দোলনের প্রবক্তাদের অন্যতম এক। দ্বিতীয়ত তারা এই সরকারের অভ্যন্তরীণ অংশ ছিলেন, পার্টিসিপেশন ছিল তাদের। তৃতীয়ত এখনো আছে এবং তৃতীয়ত হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট। তারা প্রিন্সিপাল কম্পোনেন্ট হয়তো বলা যাবে না, তারা মানে কিং মেকার্স বা মানে কিংস পার্টি বলে বদনাম নিচ্ছেন। অনেকেই মনে করেন, এই যে সঙ্গতভাবেই আপনি মানে এই সংগঠনটি উত্থাপন করেছেন যে তারা যেহেতু এই সরকারের একটি অংশ বলে ভাবা হয় বা সম্প্রসারিত অংশ বলেন বা কিংস পার্টি বলেন, তাদের বিষয় আশয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো আমি লক্ষ্য করেছি যে তারা কর্তৃত্বের ভাষায় কথা বলেন, অর্থাৎ এটি করতে দেওয়া হবে না, এটি করা হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই জুলাই যে ডিক্লারেশন হলো, সেই ডিক্লারেশনে তাদের অনুপস্থিতি বা তাদের যে এনসিপি প্রধান ছিলেন, কিন্তু বাকি 5 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তাহলে বোঝা যাচ্ছে যে একটা কনসেনসাস, ন্যাশনাল কনসেনসাস, যেটা আমরা পূর্ণ মাত্রায় আশা করি সেটা অর্জিত, এবং যেখানে সরকার এটা সেলিব্রেট করছে সেখানে তাদের অনুপস্থিতি। তবে এটাও সত্য কথা যে 100% অ্যাবসলিউট এগ্রিমেন্ট বা অ্যাবসলিউট মানে কনসেনসাস হয়তো সম্ভব নয়, কিন্তু গণতন্ত্রের যেটা আমরা বলি একটা গরিষ্ঠ সংখ্যা যে ঐক্যমত্য, সেটা আমাদেরকে অবশ্যই গণ্য করতে হবে। এর মধ্যে বিএনপি সবচেয়ে বড় কম্পোনেন্ট, বড় স্টেক হোল্ডার্স এই কারণে যে বাংলাদেশে এখন নিরঙ্কুশ রাজনৈতিক সমর্থন পুষ্ট একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এবং অনেকেই মনে করেন যে আগামীতে, সেদিন মাহমুদুর রহমান মান্নাও বলছিলেন যে একটি প্রতিদ্বন্দ্বী নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। তো এতটাই তাদের গুরুত্ব, এবং অনেকেই মনে করেন যে তারা মানে নেক্সট গভর্নমেন্ট, অর্থাৎ মানে শ্যাডো গভর্নমেন্ট বলেন বা মানে গভর্নমেন্ট ইন ওয়েটিং বলেন, এভাবে বলা যায়। তো বিএনপির ঐক্যমত্যের যে সমস্ত মেজর ক্ষেত্রগুলো অর্জন করা ছিল, সেখানে অর্জিত হয়েছে বলে আমার মনে হয় না। যেমন ধরেন একটি মেজর বিষয়,
উচ্চ পরিষদে পিআর সিস্টেমে নির্বাচনটি গ্রহণ করা হবে কিনা ভবিষ্যৎ উচ্চ পরিষদ সম্পর্কে বিএনপি একমত হয়েছে, কিন্তু উচ্চ পরিষদের নির্বাচন পদ্ধতি কি হবে সে ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। অন্যত্র তো মানে ওই যে দ্বিমতের কথা বললেন, মানে যে জামায়াত ইসলামী, এনসিপি এবং মানে ইসলামী আন্দোলন, তারা কিন্তু একটা বড় পোর্শন, বড় অংশ তারা সমানুপাতিক প্রতিনিধিত্বের কথা চেয়েছে নিম্ন পরিষদে অর্থাৎ জাতীয় সংসদে, সেটি বিএনপি এগ্রি করে নাই। এবং আমি মনে করি যে বিষয়টি খুবই উত্তম বিষয়, কিন্তু বাংলাদেশের যে পারিপার্শ্বিকতা, বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের যে ভবিষ্যৎ সময় ইত্যাদি নিয়ে এই মুহূর্তে হয়তো সমানুপাতিক প্রতিনিধিত্ব জাতীয় সংসদে প্রায়োগিক নয়, কিন্তু সহজেই যদি শুধুমাত্র বিএনপি এগ্রি করে তাহলে পরে উচ্চ পরিষদে ঘটে যাওয়া ভবিষ্যৎ নির্বাচনের ভোটাধিকার অনুপাতিকভাবে উচ্চ পরিষদে ওই রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে, কিন্তু সেটা নিশ্চিত হয়নি। আবার যেমন ধরেন এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মনোনয়ন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন এবং অন্যান্য দুদক ইত্যাদি, এই ব্যাপারেও কিন্তু একসমত ঐক্যমত্য হয়নি। এই একসমত ঐক্যমত্য না হওয়াটা আমাদের কাছে খুব ভালো লক্ষণ নয়। আর যে দ্বিতীয় কথাটি আমরা বললাম যে এই ঘোষণাগুলো, ধরুন আপনি 19টি বিষয় যে ঐক্যমত্য সাধিত হয়েছে, সেই ঐক্যমত্য বিষয়গুলো সাংবিধানিকভাবে এটা স্বীকৃত হতে হবে। প্রায়োগিকভাবে এখন এই মুহূর্তে জাতীয় সংসদ নেই, কিন্তু আমরা মনে করি যে দুটো উপায় রয়েছে যার মাধ্যমে জনগণকে নিশ্চিত করা যায় যে এই বিষয়গুলি আমরা বাস্তবায়ন করব বা বাস্তবায়নের সম্ভাবনা 100% নিশ্চিত হবে। সেটা হলো জাতীয় সনদ। জাতীয় সনদের মাধ্যমে এটা আপনারা বলতে পারবেন, এই জাতীয় সনদ কিন্তু স্বাক্ষর করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তাহলে পরে আমরা বুঝতে পারবো যে আগামী 2 বছরে এই বিষয়গুলো সাংবিধানিকভাবে এন্ডোর্সড হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আপনি কি দেখেন, ধরেন এই কথাটা শেষ করে নিই। সাংবিধানিকভাবে আমরা অবশ্য লক্ষ্য অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিমার্জন হয়েছে এই দেশে। তো সেটা যদি হয়ে যায়, পরবর্তীকালে একটা বাধ্যবাধকতা সৃষ্টি হয় যে রাজনৈতিক দলই ক্ষমতাসীন হোক, তাদের জন্য একটা বাধ্যবাধকতা সৃষ্টি হয় যে তারা এটা অনুমোদন করবেন। বলুন, জাতীয় সনদকে কেন্দ্র করে এই যে আপনি বলছেন অর্ডিন্যান্সের মাধ্যমে হয়, এটা হয় কেউ কেউ গণপরিষদের নির্বাচন দাবি করছেন, অনেক কিছু, কেউ কেউ বলেছেন পিয়ার না হলে নির্বাচন হবে না, কেউ কেউ বলছেন আমরা নির্বাচনে যাব না, এটা না হলে ওটা না হলে। জাতীয় সনদে যদি কোনো রাজনৈতিক দল বা সরকারের ভাষায় যে বড় বড় রাজনৈতিক দল বা যেগুলোকে নিয়ে আপনিও আলোচনা করছেন, তাদের কেউ কেউ যদি সাইন না করেন, তাহলে আপনি কোনো বড় জটিলতা দেখেন কিনা ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে? নিঃসন্দেহে আমি মানে অনেকেই একমত হবেন যে বিএনপির ধারে কাছে কেউ নেই, কিন্তু তারপরে যেহেতু সরকার এন্ডোর্স করছে যে বাকি দল 3টেও, অর্থাৎ ইসলামী আন্দোলন, জামাত এবং এনসিপি, যার রেজিস্ট্রেশনে নেই সেও বড় দল এবং তারা বড় স্টেক হোল্ডার, তারা যদি বলে আমরা এখানে সাইন করব না, কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? সেটা নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে কিনা? আপনার কাছে প্রশ্ন আমার। আমি সবসময় আশাবাদী হতে চাই, মানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা তাদের কৌশল হতে পারে যে সমানুপাতিক প্রতিনিধিত্ব বা জাতীয় সনদের বিভিন্ন বিষয়ে তারা যে এন্ডোর্সমেন্ট চাচ্ছেন সেটা তারা জোরে সোরেই বলছেন। তো দুটো বিষয়, দুটো ফ্যাক্টর এখানে নির্ভর করে। যদি অন্তর্বর্তীকালীন সরকার খুব শক্ত থাকে, তাদের ঘোষিত নির্বাচন শিডিউল এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে, তাহলে পরে নির্বাচনটি হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, বাট ইতিমধ্যে বড় 3টে, মানে সরকারের ভাষায় বড় 3 দলগুলো আমরা এটা হলে নির্বাচনে যাব না, ওটা না হলে নির্বাচনে যাব না, তারা যখন বলছে, এদিকে আওয়ামী লীগ নেই নির্বাচনে এবং এরাও যদি বলে আমরা নির্বাচনে যাব না,
পরিস্থিতি কি হতে পারে? না, পরিস্থিতি একটি জটিল, একটা কঠিন হয়ে দাঁড়াতে পারে। তবে যে ফ্যাক্টরগুলোর কথা আমি বললাম, প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার, দ্বিতীয়ত বিএনপি যদি নির্বাচনের ব্যাপারে খুব দৃঢ় থাকে, বোঝাই যাচ্ছে যে বিএনপি খুব শক্তভাবে এই ফেব্রুয়ারিকে একটি ডেডলাইন বা একটা সীমারেখা নির্ধারণ করে রেখেছে, তো নির্বাচন হয়ে যাবে। তো নির্বাচন হয়ে যাওয়াই উচিত। সেখানে একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে বা আমাদের এই যে আমরা সিভিল সোসাইটি, এই সব টকশো তরফ থেকে আমাদের অনুরোধ থাকতে পারে, আশা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, কাম ইন এ কনসেনসাস, অর্থাৎ গিভ অ্যান্ড টেক। একটা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে যদি বিএনপি, অন্তর্বর্তীকালীন সরকার একটু কনসেশন দেয়, যেমন ধরেন এই যে মানে উচ্চ পরিষদে যদি উচ্চ পরিষদে যদি তাদের প্রতিনিধিত্ব যদি যেভাবে তারা চাচ্ছেন পিআর সিস্টেমে হয়, এবং অন্যান্য রাজনৈতিক দাবিগুলো যদি ব্যাপারে কনসেশন করে, বিএনপি যদি মানে এন্ডোর্স করে, তাহলে পারে এটা হয়তো বা মানে সম্ভব হয়ে উঠতে পারে। অনেকেই মনে করেন যে যেভাবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিকে আগাচ্ছে, তাতে তো ওই যে বিএনপির নিরঙ্কুশ অবস্থা আছে, জামাত এবং ইসলামী আন্দোলনের খুব বড় ধরনের শো ইত্যাদি আছে, তাতে একটা সমীকরণ হয়ে যদি যায় গিভ অ্যান্ড টেক এবং আলাপ আলোচনার মাধ্যমে, সেখানে ন্যাশনাল কনসেনসাস কমিশন করেছে, তাদের কথা তারা শেষ করেনি, তারা আরও সামনে সংলাপের মাধ্যমে এটা শেষ করবেন। আমি আশাবাদী যে নির্বাচনটি হয়ে যাবে এবং এই বিতর্কর অবসান হবে। ডক্টর জামাল, আপনি যেটা বলছিলেন যে আপনি মনে করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব, আপনি সম্ভবত বলছিলেন, এবং অনেকেই সেটা মনে করেন, এবং বাংলাদেশের ইতিহাস বলে যে চাইলে যে কোনো সময় 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব। কিন্তু আমি জাস্ট প্রভোগ করবার জন্য প্রশ্নটা করছি, যে ধরনের অগ্রগতির কথা বলা হয়েছে, বিশেষ করে সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে, ঠিক নির্বাচনের ঘোষণাটা সেরকম সেই জাতীয় কিছু একটা কিনা? দেখুন, সংস্কারটা ইটস এ লং প্রসেস। আব্রাহাম লিঙ্কন 1862 সাল থেকে যে কনস্টিটিউশনটা দিয়েছেন, সেটা এখন মানে চেঞ্জ হইতে হইতে অনেকগুলো হয়েছে না, এটা ওভার দি ইয়ার্স এটা হয়। এটা কিন্তু এখন যে সব কিছু শেষ দিতে হবে, নট নেসেসারি। আপনি 2000 আপনার যে মানে আমি আগেই পরিষ্কার করিনি, আমি কিন্তু মনে করি যে নির্বাচন যত দ্রুত হয় তত ভালো এবং হওয়া সম্ভব। ওই সংস্কার আর বিচার এটা সম্ভব, এটা নির্বাচিত সরকারও করতে পারে। আপনি যদি সহজ সরল ভাবে টার্গেট করেন, ইয়েস ইট ইজ সম্ভব। 90 দিনে করছে না শাহাবুদ্দিন সাহেব? 78 দিনে করেছে। তাহলে 90 দিনে করে আবার উনি যাইয়া প্রধান বিচারপতির পোস্টেও গেছেন। তার মানে কি, এইটা তো একটা বিরাট কোনো কাজ না। ইলেকশন কমিশনকে আপনি কাজটা দিবেন, কাজটা দেওয়ার পরে ভোটারটা ঠিক আছে কিনা, তাদের যে প্রোটোকল অনুযায়ী নিয়মকানুন, তারা যে নিয়ম অনুযায়ী, আপনি খালি গভর্নমেন্টের কাজ হলো কি, তাকে লজিস্টিক সাপ্লাই দেওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেওয়া ইলেকশন কমিশনকে, আর বাকি সবগুলো তো ইলেকশন কমিশনই করতেছে। ইন দ্যাট কেস এই ইলেকশন 90 দিনের ভিতরে, এখন থেকে 90 দিনেই করা সম্ভব আমি বিশ্বাস করি। কিন্তু এটা যেহেতু অনেক জিনিস এটা নিয়ে আসছে, এখন মানুষের এক্সপেকটেশন বেড়ে গেছে। এখন ধরেন আমি এই সংস্কারের কাজগুলো কিন্তু খুবই সুচিন্তিত কাজ। ইউএস কংগ্রেসে এক একটা বিল যখন সাবমিট হওয়ার পরে যে তাদের যে হিয়ারিং হয়, হিয়ারিংয়ে 80-90 দিন লাগে এগুলো করি, এবং ইউনিভার্সিটির এক্সপার্টদেরকে আনিয়া তারপরে আবার লোকাল যে স্ট্যান্ডিং কমিটির লোকজন যারা আছে, তারা ডিসকাস করে সরকারি দল বিরোধী দল সবাই মিলে আলাপ করে তারপরে এটাকে ফাইনাল করে সংসদীয় কমিটিতে। তো সেই ক্ষেত্রে সংস্কারের এখন ফান্ডামেন্টাল যে ইলেকশনটা কমপ্লিট করে যাওয়ার পরে যদি থাকে, তাহলে 2008-এ যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে ইলেকশনটা করলো, ওইখানে আপনার এক ভদ্রলোক তখন আপনার আমাদের হলের ছাত্র ছিল, SM হলের ছাত্র, উনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিল। তো ওনার সাথে আমার যোগাযোগ ছিল। আমি খোঁজখবর নিতে চাই, উনি বললে যে 108টা আইন চেঞ্জ করি দিছে, রেডি করে কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে।
অ্যাপ্রুভ করার পরে এটা দিছে, পরবর্তীতে এটা পার্লামেন্টে আসে না, একটাও পাশ হয় নাই। তাহলে এখন যেই লোক যেই সংসদে, দিস ইজ এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এখন তো পার্লামেন্টারি কনস্টিটিউশনকে বাতিল করে নেন, কনস্টিটিউশন ইজ ভ্যালিড, এই কনস্টিটিউশনের আন্ডারেই এই সরকার শপথ নিছে, যারা নিছে। এবং এটা তো অনেকে লয়াররা অনেকে বলতেছেন যে ইভেন ইউনূস সাহেব কেয়ারটেকারের হেড হিসাবে থাকিয়া উনি ইলেকশন ইন্ডিপেন্ডেন্টলি চালাতে পারবে কিনা এটা নিয়েও তো আপনার ওনার যে এনসিপি যেটা অনেকে তো বলে হিজ দি স্পন্সর, তো স্পন্সর যদি হয়ে থাকে তাহলে এটার উনার আবার এই দলেরই 2-3 জন মনে হয় অ্যাডভাইজারি কমিটিতে চায়, 2 জন না এখনো 2 জন আছেন মূলত আপনার। তাহলে কেউ অবশ্য মনে করেন 2 জনের বাইরে অনেক বেশি আছে, এখন এগুলো গুজব বলতেছে অনেকে, বাট দি পয়েন্টটা তো ভ্যালিড, সেটা হলো যে এই গভর্নমেন্ট তো এই ইলেকশন চালাতে পারবে না আনলেস ওনার এখানকার যে অ্যাডভাইজার যারা এটার সাথে পলিটিক্সের সাথে পার্টির সাথে জড়িত ওনারা থাকতে পারবে না। দিস ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পিওরলি। আমি যদি ইভেন আমাদের যে অ্যাকাউন্টেন্সি প্রফেশনে আমি যদি কোনো কোম্পানির অডিটর হই তাহলে আমি ওই কোম্পানির ডাইরেক্টর হতে পারবো না, রেস্ট্রিক্টেড, দিস ইজ রেস্ট্রিক্টেড। এবং সেই ক্ষেত্রে এখন আপনার যে অ্যাডভাইজার যারা আছে তারা রিজাইন করতে হবে যদি আপনার ওই প্রিন্সিপালটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি অ্যাভয়েড করতে চান। সেটা অবশ্য অন্য স্টেক হোল্ডাররা দাবি আর করবে কিনা বা না, দাবি কি এটা বিএনপি দাবি করছে না, এটা সব বিএনপি একটা ভালো দেখাইছে যে শহীদ মিনারে যে মিটিং করে নাই ছাত্রদল আইসে এখানে করছে, এটাও কিন্তু বিএনপির বিরাট একটা স্যাক্রিফাইস। এটাতে বিএনপির পলিটিক্যালি লুজ হয়েছে বলে অনেকে বলেন, অনেক অ্যানালিস্ট বলতেছেন যে তারা তাদের কাছে সারেন্ডার করছে। তো এটা বিএনপির জন্য এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট, প্লাস ওনাদের দিক থেকে ওনারা দেখাইতেছে। এখন এই বাঙালি আবার এটাকে ভালোভাবে দেখে কিনা, বাঙালি তো মানে উনি যেটা বললেন যে দুর্বলতা হিসেবে দেখে আমাদের তো না, আমাদের দেশে ভালো জিনিসের তো এটা তো গুড গেটচারটা দেখাইছে। তারা ওইখান থেকে শহীদ মিনার থেকে সরে এসে ইয়েতে দেখাইছে 2 জায়গায় একজনের হলো, এটা তো মারামারি হবে। তার মানে বিএনপির সম্বন্ধে তারা তো কনফিডেন্ট যে আমার লোকজন কত হবে হবে এটা তারা জানে, কিন্তু ওইখানে তো মানে ওরা ওইভাবে তাদের সেই অর্গানাইজেশনের শক্তি বিএনপির মতন নাই, এটা তো স্বীকার করতে হবে। এখন রাজনৈতিক দল হিসাবে আপনি দেখেন 1991 সালে একটা বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই কিন্তু বিরোধী, একজন আরেকজনের বিরোধী, কিন্তু 2টা রাজনৈতিক দলই পার্লামেন্টারি সিস্টেমকে সাপোর্ট করছে, যেই কারণে মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আপনি রিটার্নিং টু পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটাই তো এটা হলো। তারপরে আরেকটা জিনিস আপনার ওখানে ঐক্যমত ছিল, সেটা হলো যে মার্কেট ইকোনমি। আমাদের রাজনৈতিক অর্থনৈতিক ফিলোসফিটা কি থাকবে, এই ফিলোসফিতে আমাদের দর্শন থাকবে যে আমরা মার্কেট ইকোনমির ফলোয়ার। সেই ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথ হয়ে কিন্তু এই 2টার নীতিতে ফান্ডামেন্টাল প্রিন্সিপালে কিন্তু একমত হয়েই কিন্তু এটা বাংলাদেশের যে পরবর্তী যে উন্নতি 91 সালের পরে, সেই উন্নতিটা কিন্তু মূলত ওই ঐক্যমতের ভিত্তিতে। তো এই 2 পার্টি যদি আপনার পলিটিক্যাল ফিলোসফি এবং ইকোনমিক ফিলোসফি 2টাতে যদি হইতে পারে, আমেরিকাতে যেরকম আপনার ডেমোক্রেট এবং রিপাবলিকান, এইটা মানুষে মনে করে যে এরা 2 বছর থাকলে পরের 2 বছরে আরেকজন আসবে, এটাই স্বাভাবিক। তো আমাদের ওই সিস্টেমটা তে আমরা ঐক্যমতে আসা উচিত এই জাতীয় বিষয়ে। তাহলে আপনার ন্যাশনাল ডিবেটে অনেক জিনিস, আবার স্বাধীনতা যুদ্ধ নিয়ে আপনার যে দ্বিমত, সেটাও কিন্তু আপনার একটা রিকনসিলিয়েশনে আসা উচিত। স্বাধীনতা যুদ্ধ 71 সালকে 2বার তো আমার মুক্তিযুদ্ধ আমি করতে পারি না, তাহলে এখানেও কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের সাথে একটা মিল আছে। সেটা হলো যে বিএনপিও কিন্তু 71 সাল নিয়ে ওই আওয়ামী লীগের সাথে একমত আছে। এটা তো অনেকে মনে করে যে 2 দল একসাথে হয়ে গেছে। নো, স্বাধীনতা জিনিসটা আলাদা। একটা বাচ্চা তো 2বার জন্মগ্রহণ করতে পারে না। তো তাহলে এই সমস্ত মৌলিক বিষয়ে এগুলো হলো আপনার ফান্ডামেন্টাল।
প্রফেসর আব্দুল লতিফ মাসুম, এই জুলাই ঘোষণা সংবিধানের তফসিলে যুক্ত করা অভ্যুত্থান, কারণ এর আগেও আমরা 90টা অভ্যুত্থান হয়েছে, ইতিহাসে হয়তো ভবিষ্যতে আরো অভ্যুত্থান করতে হতে পারে অবশ্যই হবে, জনগণকে, অবশ্যই হবে। কারো মাথায় ফ্যাসিবাদ চারা দিয়ে ওঠে বা স্বৈরশাসক, মানে এটাকে আপনি কিভাবে দেখেন যে একটা অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, কারণ এটা যে ভবিষ্যতে এটা সংবিধানে তফসিলে যুক্ত করলে ভবিষ্যতে কেউ যে সংবিধান থেকে এটা ফেলে দিবে না তারও তো কোনো গ্যারান্টি। মেজরিটি যারা আসবে তারা তো করতে পারে, তারা যদি মনে করে যে না এটা থাকা উচিত, তো আপনি কিভাবে দেখেন? এবং আন্দোলনে যারা ছিল তাদের আইনি সুরক্ষা দিতে হবে, এটা কি সম্ভব? বা আন্দোলনে কে ছিল কে ছিল না সেটা তো এখন একটা তালিকা করতে হবে তাহলে, এবং সেই তালিকা ওই মুক্তিযোদ্ধাদের তালিকার মতো তালিকা হয়ে যাবে কিনা সেটা নিয়ে আবার আরেকটা প্রশ্ন। তবে এটা মানে আমাদেরকে গ্রহণ করতে হবে যে এই যে 24-এর গণ অভ্যুত্থানটি হলো, ইটস এ রেভলিউশন উইথ ডিফারেন্স। আমরা বিপ্লব বলতে যা বুঝি আর গণ অভ্যুত্থান বলতে যা বুঝি তার একটা মাত্রা আছে। তো এটি কিন্তু বিপ্লবের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। বিপ্লব মানে কি? এই যে টোটাল চেঞ্জ, কনস্টিটিউশন মানে প্রেসিডেন্ট সব কিছুকে বাতিল করে দিয়ে এটি একটি বিপ্লবী রাষ্ট্র, বিপ্লবী সরকার, বিপ্লবী পর্যালোচনার দিকে যেতে পারত, কিন্তু সেটা যায়নি। এই কারণে যে আমাদের মধ্যে যে মানে মার্ক্সীয় ভাষা যে প্রতিক্রিয়াশীলতা আছে, আমাদের মধ্যে যে রক্ষণশীলতা আছে, যে আমাদের মধ্যে যে কায়েমি স্বার্থবাদ আছে, সেটাই আমাদেরকে ওই সিস্টেম অর্থাৎ টোটাল চেঞ্জের দিকে এগিয়ে নিয়ে যায়নি। আমাদের মাইন্ডসেট, সবারই মাইন্ডসেট, ব্যুরোক্রাসির মাইন্ডসেট বলেন আর মিলিটারি মাইন্ডসেট বলেন বা আমাদের পলিটিক্যাল সেন্টিমেন্ট বলেন, ওটা কিন্তু ওইভাবে হয়নি। তবে এটা একটা বিরাট ব্যাপার, বাংলাদেশকে বড় ধরনের একটি ধাক্কা দেওয়া, বড় ধরনের একটি রক্তপাত, বড় ধরনের অপামর জনসাধারণের এই যে পার্টিসিপেশন, এটার কারণে ওই ডিফারেন্স, ওই যে আমাদের 69-এর গণ আন্দোলন আমাদের কনস্টিটিউশনে আসেনি, আমাদের 70 সালে নির্বাচন গণ আন্দোলন আসেনি, 90 সালে এটা আসেনি, কিন্তু এটার ব্যাপ্তিটা এতটাই তীব্র এবং এতটাই আকাঙ্ক্ষা, এতটাই প্রভাবশালী, অনিবার্য, অপরিহার্য যে এটিকে কোনো না কোনোভাবে আত্মস্থ করতে হবে। তবে সেই আত্মস্থ করার ব্যাপারে আপনি যে সন্দেহ বা আপনি যে ভবিষ্যতের কথা বলেছেন সেটা অস্বাভাবিক না। যেমন ধরেন আমাদের শেখ হাসিনা মানে ঐক্যমত্যের সরকারটা যদি পরিবর্তন না করতেন, তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটি ঐক্যমত্যের ভিত্তিতে অর্জিত হয়েছিল মোরালেস বাই অ্যান্ড লার্জ, সেটি যদি পরিবর্তন না করতেন তাহলে কিন্তু এই সর্বনাশ, এই বিপ্লব কিন্তু মানে আমার ধারণা যে হতো না। তো এখন পরবর্তীকালে যদি আপনি এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জন আকাঙ্ক্ষার অনুকূলে সরকার ব্যবস্থা যদি পরিবর্তিত না হয়, সংবিধান যদি পরিবর্তিত না হয়, যদি সংস্কারগুলো সেইভাবে সাধিত না হয়, তাহলে পরে এটা আবার আরেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এই যে আপনি এন্ডোর্স করছেন জুলাই ঘোষণা, আপনি কনস্টিটিউশনে এন্ডোর্স করছেন, আপনি সাংবিধানিক পরিবর্তন সাধন করছেন, কিছুই সম্ভব হবে না, কিছুই টিকবে না যদি আপনি এই জনগণের মতামত সাথে খাপ খাইয়ে না নিতে পারেন। এবং বিশেষ করে যারা বড় বড় রাজনৈতিক দল তারা যদি এন্ডোর্স না করে, তারা যদি সমঝোতার মনোভাব পোষণ না করে, যেমন ধরুন আপনি যদি জামায়াত ইসলামী ক্ষমতায় গেল, এখন জামায়াত ইসলামী ক্ষমতায় গিয়ে যদি এইসব সাধারণ বিষয়কে নীতিগতভাবে স্বীকার না করে বা ইসলামী আন্দোলন স্বীকার না করে বা অবশ্যই বিএনপি স্বীকার না করে, তাহলে এর তো কোনো মূল্য থাকে না। সবথেকে বড় কথা হলো তো ডেমোক্রেটিক মাইন্ডসেট, এইটাই সবথেকে বাংলাদেশের এই মুহূর্তে বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে সকলেরই কিন্তু ভয় এইটি যে ফ্যাসিবাদ কিন্তু একটা ব্যবস্থা, একটি তত্ত্ব, একটি আদর্শ, একটি মনস্তত্ত্ব, সবই আমার, অর্থাৎ মানে ওই যে আমরা বলি না যে মানে ওই সর্বাত্মকবাদ। তো সর্বাত্মকবাদ যদি রাজনীতিতে থাকে, ওই যে একটু আগে বললাম জামাত ইসলামী যদি মনে করে যে তারা নির্বাচনে মানে তারা প্রভাব খাটায়, অর্থাৎ পিটিয়ে জোর জবরদস্তি ভোট কেন্দ্র দখল করে তারা নির্বাচন উতরে নেবে,
সর্বনাশের কথা না, ফ্যাসিবাদের প্রবণতা। একই কথা যদি এনসিপি যদি তাদের বিভিন্ন এলাকা বা তাদের যেখানে সুবিধা আছে তারা যদি ভোট পিটিয়ে নেয়, যদি বিএনপির একটা নিরঙ্কুশ অবস্থা আছে, এই নিরঙ্কুশ অবস্থাটি যদি সারা দেশে তারা সমঝোতার মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে, নিয়মতান্ত্রিকতার মাধ্যমে প্রয়োগ করতে না পারে, তাহলে যদি একটি চরম অবস্থা সৃষ্টি হয়, তাহলেই তো তার ফ্যাসিবাদের কথা। অনেকেই তো মানে রাজনৈতিক দলগুলোর মানে তারা স্পষ্টভাবে বা অস্পষ্টভাবে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই বিষয়টা কিন্তু খুব বড় করে দেখছেন। তার কারণ গণতন্ত্র তো আপনার মনে থাকতে হবে। ডেমোক্রেটি আমরা বলি যে, আপনি সুন্দর করে বলেছেন যে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি আমরা বিশ্বাস করি। এই সিস্টেম তো একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটা ব্যবস্থা। এই ব্যবস্থাটি অর্থহীন, একেবারেই অর্থহীন যদি আপনি মনপ্রাণে এই গণতন্ত্রকে গ্রহণ না করেন। আপনার মনে যদি না থাকে, আপনার বুকে যদি আপনি গণতন্ত্র না থাকে, আপনার যদি প্রতি ক্ষেত্রে স্বৈরাচারী হন, কর্তৃত্ববাদী হন, সে যে পার্টি হোক, জামাত ইসলামী হোক, আর চরমনাইয়ের পার্টি হোক, আর এনসিপি হোক বা বিএনপি হোক, সেটি তো গণতন্ত্রের জন্য খুব বড় ধরনের একটি, অর্থাৎ যে রাজনৈতিক ব্যবস্থাটি আপনি প্রবর্তন করতে যাচ্ছেন, আপনি সমাজতন্ত্র প্রবর্তন করেন, অথবা আপনি গণতন্ত্র প্রবর্তন করেন, অথবা যদি আপনি ইসলাম প্রবর্তন করেন, তাহলে পারে সেই বিধি ব্যবস্থার অনুকূলে আপনার একটি মন, সমন্বয় এবং একটা ধারাবাহিকতা থাকতে হবে। কিন্তু বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে এইটি যে সকলেই গণতন্ত্রের কথা বলে, শেখ সাহেব থেকে শুরু করে একেবারে এ পর্যন্ত, এখন পর্যন্ত যারা গণতন্ত্রের কথা বলেন, আমি মনে করি আন্তরিকতার ব্যাপারে বা তাদের প্রায়োগিকভাবে গণতন্ত্রের প্রতি আস্থা নেই। তার কারণ এখনই যখন আপনি লক্ষ্য করেন রাজনৈতিক সংলাপগুলো, রাজনৈতিক পলিটিক্যাল কালচার যদি লক্ষ্য করেন, তাহলে পরে একে অপরের প্রতি যে ভাষায় তারা কথা বলেন, এই মুহূর্তেও এটা কি লেইজেসফেয়ার? গণতন্ত্র মানে লেইজেসফেয়ার না, অবাধ স্বাধীনতা নয়। রুশোর ভাষায় আমরা রুশোর সেই উদ্ধৃতিটি বারবার দেই যে আমরা জন্মগ্রহণ করি স্বাধীনভাবে, কিন্তু প্রতি ক্ষেত্রেই, প্রতি মাত্রাই আমাদেরকে সীমা রেখা অবলম্বন করতে হয়। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র তো শুধুমাত্র একটা প্রায়োগিক ব্যাপার না, বিধি ব্যবস্থা না। রাজনৈতিক দলগুলো একে অপরের মধ্যে, আপনি এই সেদিন আপনি লক্ষ্য করেন যে মানে এনসিপির লোকেরা কি ভাষা, ওই যে কর্তৃত্বের ভাষায় কথা বলছেন, বিএনপির লোকেরা কেউ কেউ মানে অশালীন ভাষায়, চরমনাই পীর সাহেব সম্পর্কে এরকম নানা ধরনের এই যে খুব অশালীন এবং অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করছেন। এটা যদি হয় গণতন্ত্রের ভাষা, তাহলে পারে ওই নির্বাচন ব্যবস্থায় এই মহড়া, এই প্রবণতা, এই দৃশ্যমানতা যদি প্রভাবিত হয়, তাহলে বাংলাদেশে যে নির্বাচনই হোক না কেন, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সকলের কাছে আনন্দের সাথে যদি এটা বাঞ্ছিত না হয়, তাহলে পরে সেই গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা বা কোনোভাবেই আমাদের জাতীয় জীবনে প্রতিভাত হতে পারবে না। ডক্টর জামাল, খুব ছোট্ট করে জাস্ট এক দুই মিনিট। এটা উনি যেটা বলছেন, এটা টেকসই হতে পারবে না। আমার শব্দটা টেকসই গণতন্ত্র যদি চান, সাস্টেইনেবল এটা রাখার জন্য, এবং সেখানে আপনার যে এই সরকারের আপনার যে অঙ্গগুলা, সমস্ত অঙ্গগুলার যে এখন তো ওই দিন কয়দিন আগে একটা শুনলাম, এক লোকে বললো যে আপনার ব্যুরোক্রেসিতে দেবপ্রিয় ভট্টাচার্য, আরও একজন কোন বড় একজন বলছে যে এখন নাকি দুর্নীতি আরো বেড়ে গেছে। তার মানে কি এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই, এখন তো রাজনৈতিক সরকার নাই, তাহলে এখন দুর্নীতি কেন বাড়বে? এখন আমাদের কনস্টিটিউয়েন্সিতে এক ছেলে স্কুলে পড়তো, একটা ইউনিয়ন হাই স্কুলে পড়তো। এই যে কয়দিন আগে গুলশানে যে ঘটনাটা হয়েছে না, এই ছেলে ওইটার সাথে জড়িত, এবং সে ওইখানে তার ফাদার ছিল আপনার ধরেন রিক্সা চালক, দাদার রিক্সা চালক ছিল। সেই ছেলেকে পড়ানোর পর এখন সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এখন আহ্বায়ক হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি আছেন, ওনার সাথে ছবি উঠাইয়া দেশে পাঠাতে করতেছে। এখন সে চাঁদার মধ্যে ধরা পড়ছে, এবং বিবিসির মতন সংবাদ মাধ্যম পর্যন্ত ওখানে কভারেজ পাইছে। শেষ করতে হবে। দিস ইজ নট। এবং আমরা আমি প্রথমে যেটা আরম্ভ করছি যে আইন শৃঙ্খলতা এবং বিচারহীনতার সংস্কৃতি, এটার থেকে বাইরে হতে হবে।
দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং ডক্টর জামালউদ্দিন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, গোটা জাতি একটু স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ইতিহাসের সেরা নির্বাচন হয়তো হবে, কিন্তু পরিস্থিতি এই যা এবং এটি ঘোষণা করতে গিয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে হয়তো সবাই একমত নাও হতে পারেন। সবচেয়ে বড় কথা, এখনও অনেকের মধ্যেই সংশয় আছে শেষ পর্যন্ত নির্বাচন হবে তো। বাট আশা রাখতে দোষ নেই। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।